শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের প্রথম পত্রের আলোচনার বিষয় হলো মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন, এর আগে আমি মাইটোসিস কোষ বিভাজন শেষ করেছিলাম। আজ তোমাদের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজন আলোচনা করব। দেখো, মিওসিস কোষ বিভাজনটা আসলে কি এবং কোথায় ঘটে এটা আমরা দেখব। মিওসিস কোষ বিভাজন হলো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ থেকে চারটি অপত্য কোষের সৃষ্টি হবে। অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ থেকে চারটি অপত্য কোষের সৃষ্টি হবে এবং ক্রোমোজোম সংখ্যা এখানে যা থাকবে তার অর্ধেক থাকবে। অর্থাৎ মাতৃকোষে যদি ক্রোমোজোম সংখ্যা 2n থাকে, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা n থাকবে, অর্ধেক হবে। তাহলে এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে আমরা মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া কি সেটা জানলাম, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ থেকে বিভাজিত হয়ে চারটি কোষ তৈরি হবে এবং প্রত্যেকটা কোষের ভিতরে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক থাকবে, এই প্রক্রিয়াকে বলা হয় মিওসিস কোষ বিভাজন। এখন এই মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে খেয়াল করো, কোথায় ঘটে। সাধারণত তোমাদের একটা এমসিকিউ আসে প্রায় এই জায়গা থেকে, যে কোথায় ঘটে। খেয়াল করবা যে সকল উন্নত শ্রেণীর জীব যদি হয়, অর্থাৎ যে জীবটা 2n সংখ্যক ক্রোমোজোমধারী হয়, অর্থাৎ ডিপ্লয়েড, যদি ডিপ্লয়েড হয় জীবটি, তাহলে এদের জনন মাতৃকোষে, তাহলে যদি জীবটি ডিপ্লয়েড হয়, যদি জীবটিতে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে জনন মাতৃকোষের হবে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। আর যদি জীবটি হ্যাপ্লয়েড হয়, তাহলে ঘটবে হলো জাইগোটে। কেন? তাহলে যে যদি জীবটি জনন মাতৃকোষে কখন ঘটবে, যখন জীবটি ডিপ্লয়েড হবে, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে, 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে, এরকম যদি কোনো জীব হয়, তাহলে সেক্ষেত্রে জনন মাতৃকোষের ক্ষেত্রে তোমার হবে হলো মিওসিস প্রক্রিয়া। আর যদি এরা হ্যাপ্লয়েড হয়, তাহলে জনন মাতৃকোষে না হয়ে হবে হলো জাইগোটের ক্ষেত্রে। তাহলে কোথায় ঘটে, একটা তোমাদের একটা কনসেপ্ট এমসিকিউ আসে। এখন নির্দিষ্ট অঙ্গ যদি বলা হয় কোথায় ঘটে, দেখো জনন মাতৃকোষ কোথায় কোথায় আছে। আমরা যদি লাইক্যাস মানুষের ক্ষেত্রে চিন্তা করি, মানুষের ক্ষেত্রে শুক্রাশয়, ডিম্বাশয়, এই দুটোর ক্ষেত্রে আছে, শুক্রাশয় এবং ডিম্বাশয় ক্ষেত্রে। আর যদি প্লান্টের ক্ষেত্রে বলি, তাহলে পরাগধানী এবং গর্ভাশয়। তাহলে এই দুটো জায়গায়, অর্থাৎ যদি প্রাণীর ক্ষেত্রে বলি, তো প্রাণীর ক্ষেত্রে সাধারণত এই দুটি জায়গায় ঘটে, শুক্রাশয় এবং ডিম্বাশয় ঘটে। আর যদি উদ্ভিদের ক্ষেত্রে বলি, যে প্লান্টের ক্ষেত্রে আসি, তাহলে পরাগধানী এবং গর্ভাশয়, এই দুটোর ভিতরে সাধারণত মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয় বা ঘটে। তাহলে আমরা মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া কোথায় কোথায় ঘটে পাইলাম। তোমার বইতে একটা উদাহরণ দেই, বইয়ের একটা অধ্যায় যা আছে, তোমার ফার্স্ট অফ দেখবা অধ্যায়গুলো সাজানো আছে, যে সেখান থেকে আমরা 5, 6, 7 এই তিনটা অধ্যায় তোমাদের সাধারণত প্লান্ট রিলেটেড আলোচনা। যেমন 5 নম্বরে আছে শৈবাল ছত্রাক, 6 নম্বর আছে ব্রায়োফাইট, টেরিডোফাইট, এবং 7 নম্বরে আছে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। এই কয়টা আছে খেয়াল করবা। এই কয়টার ভিতরে এই যে এরা আছে, এই তিনটার ক্ষেত্রে জাইগোটে মিওসিস ঘটে। এই তিনটার ক্ষেত্রে জাইগোটে মিওসিস ঘটে। আর এই যে তিনটা, বাকি তিনটা আছে, এদের হলো জনন
মাতৃকোষ বা স্পোর মাতৃকোষ বলা হয়, মিয়োসিস ঘটে। তাহলে শৈবাল, ছত্রাক বা ব্রায়োফাইট এরা যদি হয়, এদের ক্ষেত্রে সাধারণত মিয়োসিস ঘটে জাইগোটে। আর এই তিনটার ক্ষেত্রে মিয়োসিস ঘটে জনন মাতৃকোষ বা স্পোর মাতৃকোষের ক্ষেত্রে জনন মিয়োসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে আমরা মিয়োসিস কোথায় ঘটে এই সম্পর্কে যদি এমসিকিউ আসে, তাহলে আমরা দেখলাম যে কোথায় কোথায় ঘটে। তোমাদের এমসিকিউ হতে পারে যে ধরো টেরিস, যে একটা প্লান্টের নাম আছে টেরিস, তা টেরিসের ক্ষেত্রে কোথায় মিয়োসিস প্রক্রিয়া সম্পন্ন হবে? টেরিসের ক্ষেত্রে মনে করো ধরো জাইগোট, জনন কোষ, জনন মাতৃকোষ বা স্পোর মাতৃকোষ, এরকম কিছু নাম থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে তোমাদের অপশনটা সেই হিসেবে আসবে, টেরিসের ক্ষেত্রে স্পোর মাতৃকোষে হয়, এটা একটা। তাহলে এই ধরনের এমসিকিউ তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে। এরপরে খ নাম্বারটা প্রশ্ন আসে, মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? একটা খেয়াল রাখো যে মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন কেন বলা হয়। দেখো, মিয়োসিস আমরা সংজ্ঞায় বললাম যে একটি কোষ থেকে 4টি কোষ তৈরি হবে। স্টেপটা এরকম থাকে যে এই একটা কোষ ছিল 2n, এই কোষ সম্পূর্ণ 4টা কোষ তৈরি হয়েছে, এরা হলো n সংখ্যক ক্রোমোজোম থাকে। তাহলে এই যে দেখো, আমরা মাতৃকোষ থেকে, এটা হলো মাতৃকোষ, আর এই 4টা হলো অপত্য কোষ। তাহলে এই অপত্য কোষ মানে নতুন তৈরি হওয়া। তাহলে এই যে কোষের ভিতরে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেল, কমে গেল, অর্ধেক হলো, এই কারণে মিয়োসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। যেহেতু ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার মধ্যে পার্থক্য রয়েছে, কমে গেছে, হ্রাস পেয়েছে, এই কারণে একে বলা হয় হ্রাসমূলক বিভাজন। এখন আমরা আসি, এই প্রক্রিয়াটার বিভিন্ন স্টেজ আছে, অনেক ধাপ আছে, আমরা ধাপগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই মিয়োসিসকে মেইনলি দুটা ভাগে ভাগ করা হয়, একটা মিয়োসিস 1 আর একটা মিয়োসিস 2। অর্থাৎ দেখো, আমরা এই পর্যন্ত যে দেখা আছে এই অংশটুক হলো মিয়োসিস 1 এবং এই অংশটি হলো, এই অংশ বলতে এই পরবর্তী পার্ট, এই পার্টটা। অর্থাৎ দেখো যে এইখান থেকে যে এটা যে মাতৃকোষ ধরি, মিয়োসিস 2-র ক্ষেত্রে এটা মাতৃকোষ, এটা অপত্য কোষ। মিয়োসিস 1-এর ক্ষেত্রে এটা মাতৃকোষ, এটা অপত্য কোষ। ফাইনালি মিয়োসিসের ক্ষেত্রে এটা মাতৃকোষ, এটা অপত্য কোষ। এই পর্যন্ত হলো মিয়োসিস 1 আর এই পর্যন্ত হলো মিয়োসিস 2। দেখো, খেয়াল করো, আমরা মিয়োসিস 2 মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, যার কারণে অনেকে মিয়োসিস 2 ইকুয়াল টু মাইটোসিস বলা হয়, অর্থাৎ মাইটোসিসের অনুরূপ বলা হয়। মাইটোসিসের অনুরূপ হলো মিয়োসিস 2। তাহলে আমাদের বেশিরভাগ এখানে পড়তে হবে মিয়োসিস 1টার ক্ষেত্রে, কারণ আমরা মাইটোসিস পড়ে ফেলছি। এই মাইটোসিস যা পড়েছি তার অনুরূপ হলো মিয়োসিস 2। আমরা এখন মায়োসিস বা মিয়োসিস এই দুটো পড়ব। এটাকে আবার বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়। মিয়োসিস 1কে আবার ভাগ করা হয়, দেখো যে মিয়োসিস 1 দেই, একে প্রোফেজ 1, প্রোমেটাফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তবে যেহেতু প্রোফেজ মিয়োসিস প্রক্রিয়ায় অনেকগুলো ধাপ রয়েছে, এই কারণে প্রোমেটাফেজ অনেক সংক্ষিপ্ত বলে এটাকে আমরা সাধারণত মিয়োসিসের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করি না। অর্থাৎ তখন আমরা 4টা ধাপ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 4টা ধাপ দিয়ে আমরা এই প্রক্রিয়াটাকে আমরা শেষ করি, যে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এই প্রোফেজ 1টা সবচেয়ে দীর্ঘতম পর্যায়। এই মিয়োসিস এর প্রক্রিয়ার মধ্যে প্রোফেজ 1টা সবচেয়ে দীর্ঘতম পর্যায়। এই প্রোফেজ 1-এর ভিতরে আবার 5টা উপপর্যায় আছে, 5টা উপপর্যায় আছে।
যেমন 1 নম্বর বলা হয় ল্যাপটোটিন, 2 নম্বর বলা হয় জাইগোটিন, 3 নম্বর আছে প্যাকাইটিন, 4 নম্বর আছে ডিপ্লোটিন, 5 নম্বর আছে ডায়াকাইনেসিস। তাহলে আমরা দেখলাম কি যে সাধারণত মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া যে 4টা মিওসিস 1 4টা আছে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এবং প্রোফেজ 1-এর ক্ষেত্রে আবার 5টা উপপর্যায় আছে, একটা ল্যাপটোটিন, একটা জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। আমরা এখন এই 4টা-5টা পর্যায়টাকে দেখার চেষ্টা করব কি রকম দেখা যায়, কি কি বৈশিষ্ট্য আছে। প্রথমে আমরা ল্যাপটোটিন সম্পর্কে আসি। দেখো ল্যাপটোটিনটা কেমন হবে। ল্যাপটোটিনের ক্ষেত্রে এই একটা কোষ আছে, যেহেতু প্রোফেজ, আমরা যদি চিন্তা করি একটা প্রোফেজ বলতে সাধারণত প্রোফেজের যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো এখানে ঘটবে পুরো প্রোফেজ 1-এর ক্ষেত্রে। ডিটেলসে আসি। এখন চিন্তা করো একটা কোষ আছে, এই কোষের ভিতরে 2 ধরনের ক্রোমোজোম আছে, কারণ এটা শুধুমাত্র জনন মাতৃকোষে ঘটে। 2 ধরনের ক্রোমোজোম বলতে যারা আমরা ডিপ্লয়েড জীব যারা আছি, সেই ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা 2 ধরনের হয়। একটাকে বলা হয় মাতৃকোষ থেকে পিতা থেকে আসা, আরেকটা হলো মাতা থেকে আসা। এই যে 2n সেট আমরা ক্রোমোজোম আছি, n হলো পিতা থেকে আসা আর n হলো মাতা থেকে আসা, তো 2n সংখ্যক। তাহলে এখানে ক্রোমোজোম আছে 2 ধরনের, একটা পিতা থেকে আসা ক্রোমোজোম আছে, একটা মাতা থেকে আসা আছে। আমরা এখন চেষ্টা করি যে 4টা ক্রোমোজোম দেওয়ার, অনেক ক্রোমোজোম দেখানো সম্ভব হবে না, আমরা সাধারণত চেষ্টা করব যে 4টা-5টা ক্রোমোজোম দিয়ে দেখানোর চেষ্টা করব। দেখো এই যে একটা কোষ, এটার উপর ল্যাপটোটিন বলা হয়। তো ল্যাপটোটিনে কী ঘটে, ল্যাপটোটিনের প্রথমে এদের ঘটবে, পানি ত্যাগ করবে, ক্রোমোজোম পানি ত্যাগ করবে, ক্রোমোজোমে পরিণত হবে, ক্রোমোজোমগুলো খাটো মোটা হওয়া শুরু করবে, এই ধরনের ঘটনাগুলো ক্রোমোবিয়ার সেন্ট্রোমিয়ারগুলো স্পষ্ট হবে। এটা একটা ঘটনা ঘটবে হলো ল্যাপটোটিনে। আর লাইকাস প্রোফেজের প্রথম যে ঘটনাটা ঘটছিল যে পানি বিয়োজন হবে, পানি বিয়োজন শুরু করবে, তারপর এখানে দেখা যাবে যে ক্রোমোজোমগুলো সুস্পষ্ট হবে, ক্রোমাটিন তন্তু ছিল এর আগে, এরপরে ক্রোমোজোমে পরিণত হবে, এই ঘটনাগুলো এখানে ঘটবে। এরপরে জাইগোটিন, তাহলে এটাকে বলছি আমরা ল্যাপটোটিন। 2 নাম্বার ধাপ হলো জাইগোটিন। এই যে ক্রোমোজোম আছে, দেখো আমরা বলছিলাম যে পিতা থেকে আসা, আমি যে 2টা কালার দেখাইছি সে কালার দুটোর উদ্দেশ্য হলো যে একটা পিতা থেকে আসা, একটা মাতা থেকে আসা। যেমন এই যে কালারটা আছে, কালো কালারটা, মনে করো কালারটা হলো পিতা আর লালটা হলো মাথা থেকে আসা। তাহলে এই 2 ধরনের ক্রোমোজোমগুলো এখানে আছে, এই 2 ধরনের ক্রোমোজোম একসাথে হবে এখানে, অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোম। একটা মনে রাখবা, এই টার্মগুলো অনেক আসবে, হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম। একই রকম দেখতে ক্রোমোজোমগুলো একসাথে হবে, যে ক্রোমোজোম দেখতে একই রকম তারা একসঙ্গে হবে। দেখো এইটা এবং এটা একই আকৃতির বড়, এই বড় ক্রোমোজোমগুলো একসাথে হবে এবং পার্শ্ববর্তী ছোট ক্রোমোজোমগুলো একসঙ্গে হবে। অর্থাৎ দেখো যে বড় ক্রোমোজোমগুলো একসঙ্গে হবে এবং ছোট ক্রোমোজোমগুলো একসঙ্গে হবে। এই যে হোমোলোগাস ক্রোমোজোম, একই আকৃতির ক্রোমোজোমগুলো একসঙ্গে জোড়া বাঁধলো, এই জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। এই জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম যারা যারা একই রকম দেখো এটা বড় এটা বড়, এরা একসঙ্গে আসছে, এটা ছোট এটা ছোট, তারা একসঙ্গে আসছে। তাহলে এই হোমোলোগাস ক্রোমোজোমগুলোর জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। এটা জাইগোটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, সিনাপসিস ঘটে। প্যাকাইটিনের গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ক্রোমোজোমগুলো পানি বিয়োজন ঘটতেছে, ক্রোমোজোম খাটো মোটা হওয়া শুরু করে, আর এখানে এসে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতেছে যে সিনাপসিস ঘটতেছে। এরপর প্যাকাইটিন পর্যায়ে আসি আমরা। প্যাকাইটিনে কি ঘটে, প্যাকাইটিনে এসে প্রথম 2 সবচেয়ে মিওসিসের গুরুত্বপূর্ণ
অধ্যায় হলো প্যাকাইটিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা প্যাকাইটিনের ক্ষেত্রে। এই প্যাকাইটিনের ক্ষেত্রে কি ঘটে, এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে লম্বালম্বিভাবে দুই অংশে বিভক্ত হবে, সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে। তাহলে আমরা চিন্তা করি যে দেখো এই সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে লম্বালম্বি দুই অংশে বিভক্ত হলো, একই সঙ্গে ওটাও হবে এই যে ঘটনা, এটা হলো একটা ক্রোমাটিড বলা হয়। অর্থাৎ একটা ক্রোমোজোম যখন আমরা মাইটোসিস দেখেছিলাম যে এরকম থাকবে, এটা বাদ দিয়ে এই লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে এরকম গঠন করবে। এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, অর্থাৎ এই অংশটা একটা ক্রোমাটিড, এই অংশটা ক্রোমাটিড। তাহলে দুইটা করে ক্রোমাটিড তৈরি করবে একটা ক্রোমোজোম থেকে। তাহলে এক জোড়াতে ক্রোমোজোম সংখ্যা কয়টি? এক জোড়াতে ক্রোমোজোম দুইটি যেহেতু, তাহলে ক্রোমাটিড হবে চারটি। দেখো 1 2 3 4, চারটা ক্রোমাটিড হয়েছে। একইভাবে ছোটো ছোটো যে ক্রোমোজোমগুলো আছে এই একটা হবে এবং এই একটা হবে। তাহলে এই হলো আমাদের প্যাকাইটিনের প্রথম দিকের ঘটনা। প্যাকাইটিনের প্রথম দিকের ঘটনা, প্রথম দিকের ঘটনা কি, যে ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে লম্বালম্বি বিভক্ত হওয়ার কারণে যে ক্রোমাটিড তৈরি করবে, চারটা ক্রোমাটিড তৈরি করবে। এই কারণে একটা বাইভ্যালেন্ট বা একটা জোড়া, এই প্রত্যেকটা জোড়া, এই জোড়াকে বলা হয় বাইভ্যালেন্ট বলা হয়। প্রত্যেকটা বাইভ্যালেন্টে চারটা ক্রোমাটিড থাকবে, একে বলে টেট্রাড বলা হয়। দেখো এটা হলো টেট্রাড, টেট্রাড বলা হয়, এটা টেট্রাড বলা হয়। তাহলে ক্রোমোজোমের যে টেট্রাড বলা হয় চারটা আছে, তার টেট্রাড বলা হবে। এখন দেখো এই টেট্রাড ক্রোমাটিডের ভিতরে যদি একই ক্রোমোজোমের ক্রোমাটিড হয় তাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। আর যদি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড হয়, মনে করো এইটা আর এটা, তাহলে নন সিস্টার ক্রোমাটিড। তাহলে একই ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়কে বলা হয় সিস্টার ক্রোমাটিড, ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়কে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। তাহলে লালের যে দুইটা ক্রোমাটিড এরা হলো সিস্টার ক্রোমাটিড, কালো এবং লাল এখানে দুটো কালার দেওয়া আছে, এদের বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। তাহলে আমরা দুটো ক্রোমাটিড পেলাম ক্রোমোজোমের ক্ষেত্রে। এরপর প্যাকাইটিনের ক্ষেত্রে শেষের দিকে এসে সাধারণত এইটা এবং এটা দুটো নন সিস্টার ক্রোমাটিডের অংশের মধ্যে বিনিময় ঘটবে, দুটো নন সিস্টার ক্রোমাটিডের অংশের মধ্যে বিনিময় ঘটবে। অর্থাৎ এই চিত্রের শেষের দিকে এসে আমরা কিন্তু স্টেজ বাই স্টেজ দেখানোর চেষ্টা করতেছি যে এটা দেখো বইতে শেষের দিকে এসে বইয়ে যে চিত্র দেওয়া আছে এই চিত্রটা দেওয়া আছে বইতে কিন্তু বর্ণনার সাথে কিছু চিত্রের ডিফারেন্স পাবা, মানে বর্ণনায় লেখা আছে চিত্রে লেখা নেই। তাহলে এটা এইভাবে দেওয়া আছে। তাহলে সাধারণত দেখো যে এই যে শেপটা এখানে কি আকৃতি হয়েছে, এক্স আকৃতির বলতে পারি আমরা, এক্স আকৃতির। তাহলে দুটো নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়ের উদ্দেশ্যে যখন এক্স আকৃতির একটা এরকম শেপ গঠন করবে, এক্স আকৃতির, তখন তাকে বলা হয় কায়াজমা বলা হয়, কায়াজমা বলা হবে। অর্থাৎ দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়ের উদ্দেশ্যে যখন ক্রোমোজোমগুলো কোনো এক্স আকৃতি তৈরি করবে, এই এক্স আকৃতি বলা হয় কায়াজমা বলা হয় এক্স আকৃতিকে, এবং এই প্রসেসটাকে বলা হয় ক্রসিং ওভার। এই প্রসেসটাকে বলা হয় ক্রসিং ওভার বলা হয়। তাহলে আমরা কি বললাম, টেট্রাড অর্থাৎ ক্রসিং ওভার, যে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়ের প্রক্রিয়াকে বলা হয় ক্রসিং ওভার। আর এই প্রক্রিয়া করতে যে এক্স আকৃতির গঠন তৈরি করে তাকে বলা হয় কায়াজমা। তাহলে এই ঘটনাগুলো আমাদের মিওসিসের প্যাকাইটিনে ঘটে। সবচেয়ে বেশি ঘটনাগুলো প্যাকাইটিন। দেখো প্যাকাইটিন কি করলো, টেট্রাড তৈরি করলো,
কাইজমা তৈরি করলো ক্রসিং ওভার, এবং সবগুলো গুরুত্বপূর্ণ ঘটনা, প্রশ্নের জন্য সবগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। তাহলে এটা হলো আমাদের প্যাকাইটিন। প্যাকাইটিনের পরে হলো ডিপ্লোটিন। এই ডিপ্লোটিনের সময় এই হোমোলগাস ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হবে, একটার থেকে একটা দূরে চলে যাবে। দূরে চলে গেলে কিন্তু এখানে দেখো এই জায়গায় বাধা আছে, ক্রস করা আছে, ওই জায়গায় বাধাপ্রাপ্ত হবে, তখন ক্রোমোজোমগুলো স্পষ্ট দেখায়, ক্রসিং ওভারগুলো স্পষ্ট দেখায়। আমরা যদি এরকম দেখাই, মনে করো সাপোজ যে এইরকম একটা আছে, ক্রসিং ওভার আছে, এখন যে কেউ এখানে নিচ থেকে টান পড়ে এরকম হতে পারে, তা এরকম হলে কারণ তোমার এই ক্রসটা কিন্তু স্পষ্টকরণ দেখা যায়। ঠিক এখানে তাই যে এই যে ক্রসিং ওভার হচ্ছে, হওয়ার পর এইটা এবং এইটার মধ্যে যখন বিকর্ষণ শুরু হয়, একটার একটা দূরে চলে যায়, দূরে চলে যাওয়ার সময় কেমন হয় জিনিসটা আমরা ডিপ্লোটিনে দেখব যে কেমন হয়। দেখো এই ক্ষেত্রে দেখা যায় ডিপ্লোটিনের ক্ষেত্রে যে এইটা একটা আছে, এইটা একটা অংশ আছে ক্রোমোজোমের ক্ষেত্রে, অপোজিট পাশে এইটা দূরে চলে গেছে, দেখো কাছে কিন্তু ছিল, এটা দূরে চলে গেছে। এই দূরে চলার কারণে দেখ এই যে দূরে চলে গেছে, এই দূরে চলার কারণে এইটা অংশ হয়েছে। তাহলে এইরকম অংশকে এটা লুপ সৃষ্টি হয়, কি বলে লুপ বলা হয়, লুপ সৃষ্টি হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে একটা লুপ সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এই যে একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই দুটোর মধ্যে বিকর্ষণ শুরু হয়, হোমোলোগাসের মধ্যে বিকর্ষণ শুরু হয়, হওয়ার পরে একটা লুপের সৃষ্টি হয়। এই লুপের কারণে যদি একটা ক্রসিং ওভার হয়, একটা হয়, তাহলে কোণের সৃষ্টি হবে 180 ডিগ্রি। আর যদি এইখানে একটা ক্রসিং ওভার, এখানে একটা দুটো ক্রসিং ওভার শুরু হয়, তাহলে এই মধ্যবর্তী কোণের সৃষ্টি হবে 90 ডিগ্রি বলা হয়, একটা কোণের সৃষ্টি হবে। তাহলে এটা হলো ডিপ্লোটিন। তো ডিপ্লোটিন পর্যায়ে কি ঘটবে দেখো, তো ডিপ্লোটিন পর্যায়ে আমরা সংক্ষেপে একটু দেখার চেষ্টা করছি, এরকম সব এখানেও ঘটবে, তাই এখানেও ঘটছে, এখানেও ঘটবে। অর্থাৎ ডিপ্লোটিন পর্যায়ের ক্ষেত্রে এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হবে, ফলে এখানে লুপের সৃষ্টি হবে, একটা লুপ সৃষ্টি হবে। একে বলা হয় প্রান্তীয়করণ, অর্থাৎ এ চাবে এই প্রান্তে যেতে যাইতে, এ চাবে এ প্রান্তে দিকে, বিকর্ষণের কারণে বিকর্ষণ কারণে এটা এ প্রান্তে, এটা এ প্রান্তে, তখন তাকে বলা হয় প্রান্তীয়করণ বলা হয়, এবং তখনই এইটা স্পষ্টকরণ হয়। এরপর ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস মূলত আসলে কিছু না, ডায়াকাইনেসিস মূলত প্রোফেজের শেষের দিকে, যে সব পানির বিয়োজন শেষ হবে, নিউক্লিওলাস বিলুপ্ত ঘটবে বা ঘটতে শুরু হবে। নিউক্লিওলাসের যে এখানে যে আমরা জানি নিউক্লিওলাস থাকে একটা, নিউক্লিওলাসের বিলুপ্ত শুরু হবে। তারপরে এই জায়গায় যে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে, সেই নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত শুরু হবে। এর উপরে একটা ম্যাট্রিক্স জন্মবে, একটা ম্যাট্রিক্স বা মাতৃকা জন্মবে। এই মাতৃকা জমে এই ক্রোমাটিডগুলো অস্পষ্ট হয়ে যাবে, ক্রোমাটিডগুলো অস্পষ্ট হয়ে যাবে। এর মাধ্যমে আমাদের প্রোফেজ 1 শেষ হবে, অর্থাৎ ডায়াকাইনেসিস শেষের মাধ্যমে প্রোফেজ 1 সম্পন্ন হলো। তাহলে আজ আমরা যেটুকু আলোচনা করলাম, মিওসিস কোষ বিভাজন কি, কোথায় হয়, কোথায় ঘটে, তারপর মিওসিস কোষ বিভাজনের ধাপসমূহের মধ্যে মিওসিস 1-এর প্রোফেজ 1-এর 5টা পর্যায় আছে, এই 5টা পর্যায়ে আমরা আলোচনা করলাম। তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্কটা হলো একটা হোমওয়ার্ক তোমাদের, এটা একটা হোমওয়ার্কটা হলো প্রোফেজ 1-এর, তোমার হোমওয়ার্কটা করে হোমওয়ার্কটা করে কমেন্টে দিবা, প্রোফেজ 1-এর উপ পর্যায়ের